আচ্ছা, এটা হচ্ছে টু স্ট্রোক নর্মালি ইঞ্জিনের মেকানিজম। পিস্টনটা উঠানামা করে আর ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে ঘুরে, তাই না? কম্বাসশনটা কোথায় হয়? এই জায়গাটাতে কম্বাসশন হয়। আচ্ছা, এইটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিনের কনফিগারেশন, ঠিক আছে? জি স্যার। তো টু স্ট্রোক ইঞ্জিনে এখানেও কিন্তু একটা স্পার্ক প্লাগ আছে, এখানে একটা ইনলেট পোর্ট আছে, এখানে একটা এক্সজস্ট পোর্ট আছে। কিন্তু ফোর স্ট্রোক ইঞ্জিনে ইনলেট পোর্ট ছিল এই পাশে আর এক্সজস্ট পোর্ট ছিল এই পাশে, কিন্তু এইখানে দেখো জি দুইটা স্যার। একই পাশে। তো এটা একটা ডিফারেন্স টু স্ট্রোক আর ফোর স্ট্রোকের মধ্যে। তাহলে আমরা দেখি এটা কিভাবে কাজ করে। এই যে ইনটেক এটা, আর এটা হচ্ছে এক্সজস্ট। এই যে এই টাইমটাতে কি হবে দেখো, ইনলেট এক্সজস্টের এই পোর্টটুকু বন্ধ হয়ে যাচ্ছে সিলিন্ডারের কারণে, কিন্তু ইনটেক থেকে এয়ার বা ফুয়েল মিক্সচার উইল কাম হেয়ার, এখানে মিক্স হবে, তাই না? এই জায়গাটাতে জি মিক্স স্যার। হবে, দেন এটা যখন নিচে নামবে তখন দেখো কি হবে, এখানে একটা চ্যানেল আছে, ঠিক আছে? এই যে দেখো চ্যানেলটা, এই চ্যানেল দিয়ে কি হবে, এখানকে কম্প্রেস হবে এয়ারটা, এখানে যখন নিচে নামবে এয়ারটা কম্প্রেস হয়ে হাই প্রেসারে থাকবে। এরপরে এটা যখন নিচে নেমে আসবে তখন এই যে এইখান দিয়ে চ্যানেল দিয়ে তোমার হাই প্রেসার এয়ার অ্যান্ড ফুয়েল উপরে চলে যাবে, এখানে স্পার্ক দিবে, দেন কম্বাসনটা হবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য আইডিয়া। এবার দেখো, তো ঠিক আছে, যে উপরে চলে গেল, আস্তে করে প্রেসার এটা চলে গেল, এটাকে বলে ট্রান্সফার চ্যানেল। এরপর উপরে যাওয়ার পর এখানে প্রেসার আরো বেড়ে গেল এবং এখানে কি হবে, আমাদের কম্বাসনটা শুরু হবে এখন। প্রেসার আর টেম্পারেচার বেড়ে যাচ্ছে এয়ার ফুয়েলের কম্প্রেশনের জন্য, এখন ফ্লেমেবল হয়ে গেল মিক্সচারটা। স্যার তাহলে স্যার ইগনিশন প্রক্রিয়াটা স্যার কখন হয়? উপরেই? যখন স্পার্ক প্লাগটা দিবে দিবে তখন হবে। হ্যাঁ, উপরেই তো হবে। জি স্যার। এখন দেখো যেটা হবে, নিচে নামতে নামতে এখানে তো অনেক গরম এয়ার, প্রেসার হাই প্রেসার এয়ার, এইটা জাস্ট করবে যে এক্সস্ট দিয়ে চলে যেতে থাকবে। আর অ্যাট দ্যাট মিন ওয়াইল যেটা হবে, এই নিচে নামার সাথে সাথে এখানে ফ্রেশ এয়ারটা এখানে আসতে চাবে, সো ফ্রেশ এয়ার এখানে পুশ করবে আর এক্সস্টটা বের হয়ে যাবে, বুঝতে পারলা? তার মানে ও স্যার ফ্রেশ এয়ারটা পুশ করার কারণে কি স্যার এক্সস্ট গ্যাস বের হয়ে যায়? হ্যাঁ, ফ্রেশ এয়ার পুশ করা হচ্ছে, কিন্তু আবার স্যার এক্সস্টের পোর্ট খোলা আছে, তাহলে তো এক্সস্টটা বাইরে চলে যাবে। স্যার নরমালি তো স্যার যখন আমাদের পিস্টন স্যার টিডিসি পজিশনে বিডিসি পজিশনে নামে স্যার, হ্যাঁ, তখন তো স্যার এক্সস্ট পোর্ট খোলা, তখন তো স্যার এমনিতেই এক্সস্ট বের হওয়ার কথা। তারপরে স্যার এখানে আবার এমনিতে, ফ্রেশ হ্যাঁ এয়ার স্যার ইনটেক এমনিতে হওয়ার তো বের স্যার হওয়ার অফ, ওই কথা, ফ্রেশ এয়ারটা কই থেকে আসছে? কিন্তু ফ্রেশ এয়ার তো জি তোমার ঢুকাতে হবে নেক্সট সাইকেল চালানোর জন্য, তো দুইটা একসাথে করা হয় হ্যাঁ এই স্যার। জন্য। এখন তো পিস্টন স্যার ধরেন এখন যে পজিশনে আছে স্যার, পিস্টন কিন্তু স্যার ইনটেক ভালভ অফ আছে মানে, কিন্তু হ্যাঁ, স্যার ইনটেক ভালভ এই অফ ফ্রেশ আছে। এয়ারটা স্যার, ফ্রেশ এয়ারটা কি স্যার যখন পিস্টন টিডিসি পজিশনে ওঠে তখনই কি হ্যাঁ, স্যার ঢুকে থাকে? হ্যাঁ তখন ঢুকে থাকে এবং সাথে সাথে তোমার যে এক্সস্টের পরে যেই বাকি কম্বাস্টেবল এলিমেন্ট থাকে সেগুলো বের হয়ে যায়, স্যার। কারণ এক্সস্টের প্রেসারটা অনেক হাই থাকে, ও অলরেডি বের হয়ে যেতে চায়, হ্যাঁ ঠিক আছে? তো জাস্ট স্যার। একটু ফুটা আছে, হ্যাঁ বলো। স্যার এখন তো স্যার পিস্টনটা স্যার নিচের পোর্শনে আছে, তো উপরে তো স্যার মানে লিকুইড তেল গেছে, ফুয়েল গেছে। তো স্যার এটা কি একজস্ট কি খোলা আছে এখনো? স্যার খোলা হ্যাঁ, থাকলে তো এখনো বের খোলা হয়ে আছে। যাবে। তো স্যার তেলটা বের হইতে মানে ফুয়েলটা বের হইতেছে না কেন? হ্যাঁ, ফুয়েলটাও বের হয়ে যায়, এটাই তো লস হয়, এই জন্য লস হয় কিছুটা। এক্সস্টের সাথে অনেক সময় ইনটেক গ্যাস, ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুয়েল মিক্সচারও বের হয়ে যায়, ও এই জন্য এটা স্যার, থার্মাল এখানে তো এফিসিয়েন্সি ফুয়েল, ভালো না তো।
আচ্ছা স্যার এখানে তো ফুয়েল তো স্যার কম্বাসন চেম্বারে স্যার বার্নিং হয়ে যায় তাই না স্যার? হ্যাঁ মানে যদি আমার প্রপার বার্নিং হয় ওই ক্ষেত্রে তো স্যার ফুয়েল লস তো স্যার বলা যায়। হ্যাঁ ওই ক্ষেত্রেও হবে, প্র্যাকটিক্যালি হবে। এখানে তো তোমার একদম আইডিয়াল সিনারিও দেখাচ্ছে যে হচ্ছে না, বাট প্র্যাকটিক্যালি ও, হবেই। ফ্রেশ এয়ার চলে যাবে কিছুটা আচ্ছা এক্সস্টের সাথে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের জি টু স্যার। স্ট্রোক ইঞ্জিন। টু স্ট্রোক কেন বলতেছি, কারণ দেখো এটার একটা স্ট্রোকে কি হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, আরেক স্ট্রোকে হচ্ছে নামতেছে, আবার এই যে দুই স্ট্রোকে পুরো সাইকেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুইবার উঠানামাতে একটা সাইকেল হচ্ছে। আর ফোর স্ট্রোকে কি চারবার উঠানামা করালে একটা সাইকেল হতো, ঠিক আছে? স্যার তাহলে স্যার টু স্ট্রোকে স্যার যদি বলে স্যার যে প্রতি স্টেপে স্যার কত অ্যাঙ্গেল মেইনটেইন করতেছে স্যার? হুম। মানে কত ডিগ্রি স্যার মেইনটেইন করতেছে? স্যার টু স্ট্রোকে যদি বলা হয় যে স্যার মানে প্রতি স্টেপে বলতে স্যার হ্যাঁ, যে কত ডিগ্রি মেইনটেইন করতেছে? ওতে স্যার কত ডিগ্রি এবার মেনটেন করবে, কোশ্চেনটা বুঝলাম না তোমার। মানে স্যার এরকম যে উম, যেন ফোর স্ট্রোক ইঞ্জিনে স্যার যে প্রতি ডে মানে স্ট্রোকে যেমন স্যার মানে একটা ডিগ্রি মেইনটেইন করে পিস্টন ওঠানামা করে না বলতে স্যার এরকম। না এরকম মানে কিছু স্যার আমি তো হয়তো নাই, কোশ্চেনটা ভালো করে করতে পারতেছি না এরকম তো কিছু যে নাই। প্রতিটা সার্কেল মানে একটা সাইকেল সম্পন্ন হতে কত ডিগ্রি এরকম কিছু আছে স্যার। হ্যাঁ 360, একটা হয়তোবা সাইকেল স্যার আমি সম্পন্ন হতে তো 360 ডিগ্রি লাগবে, কিন্তু টু স্ট্রোকে কয়টা 360 ডিগ্রিতে হয়ে যাচ্ছে। আর ফোর স্ট্রোকে 720 ডিগ্রি রোটেশন লাগতেছে আমার ক্র্যাঙ্কশ্যাফটের। এটা যে ফোর স্ট্রোকের জন্য, হ্যাঁ, হ্যাঁ, এই তো এই স্যার এই কথাটাই। মানে স্যার ওটা আর এটা কিভাবে টু বলবো যে স্ট্রোকের জন্য। 720 ডিগ্রি স্যার এটা একটা সাইকেলে 720 ডিগ্রি মানে কি মানে স্যার এটা কোশ্চেনটা মানে বুঝিনি। যে স্যার ওটা কিভাবে বলে আরকি? এটা যেমন কিভাবে স্যার বলে, যখন 360 একটা স্যার জিনিস ফোর ঘুরে, স্ট্রোকে হয়। যখন এই জিনিসটা এভাবে ঘুরতেছে ক্র্যাঙ্কশ্যাফটে, তোমার উপরে পিস্টন একবার উঠানামা করা মানে কি তোমার 360 ডিগ্রি ঘুরবে না? একবার হ্যাঁ স্যার উঠানামা মানে 360 কি ডিগ্রি দুইটা ঘুরবে। স্ট্রোক, কিন্তু হ্যাঁ তাহলে দুইটা স্ট্রোকে 360, আর চারটা স্ট্রোকে কয়টা হবে তাহলে? 720, ও, ও ঠিক আছে? আচ্ছা স্যার। জি স্যার। বুঝছো না কেন? আচ্ছা, সেটা হচ্ছে যে এটা হচ্ছে পি আর ভি ডায়াগ্রাম। তো এসআই ইঞ্জিনে যেটা হয়, এটা স্যার ফোর স্টকের জন্য না স্যার? একটু হ্যাঁ ফোর স্ট্রোক। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার লাইন, এটা অ্যাটমসফিয়ারিক প্রেসার লাইন, আর এইটা হচ্ছে সাকশন লাইন। তো সাকশনের প্রেসারটা কম থাকার জন্য বাইরে থেকে এয়ারটা আসে, এরপরে কি হয়, এরপরে এই লাইন যাচ্ছে, এরপরে এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এইখানে এসে এক্সস্ট দিয়ে যে বের হয়ে যাচ্ছে। এখানে কি এটা এক্সস্টের প্রেসারটা কিন্তু অ্যাটমসফিয়ারের চেয়ে বেশি হবে স্বাভাবিক। এরপরে কি সাইকেলটা রিপিট হতে থাকতেছে, ঠিক আছে? তো এইখানে যে এখানে কম্বাসনটা হয় কোথায়, এই পোর্শনটাতে কম্বাসন হচ্ছে, ঠিক আছে? এই পোর্শনটাতে কি হচ্ছে, আমাদের এক্সপানশন হচ্ছে। আর এই পুরো পোর্শনটাতে কি হচ্ছে, এই পোর্শনটাতে হচ্ছে আমাদের এক্সস্ট, ঠিক আছে? এই পোর্শনটাতে হচ্ছে আমাদের এক্সস্ট। সাকশন হচ্ছে আমাদের নিচের লাইনটাতে, এই পোর্শনটাতে আমাদের সাকশন হচ্ছে। এরপর কি কম্প্রেশন হচ্ছে কোথা থেকে, এখান থেকে এখানে। কম্প্রেশন লাইনটা হচ্ছে এটা, ঠিক আছে? দিস ইজ মাই কম্প্রেশন লাইন, এটা হচ্ছে কম্প্রেস হচ্ছে। তাহলে এই আর কি চারটা, যে কম্বাসন হলো, কম্প্রেশন হলো, এক্সপানশন হলো, সাকশন হলো, শেষ, ঠিক আছে? এখন যেটা হয় ডিজেল ই সাইকেলে যেটা হয়, এই সবগুলা প্রসেস থাকে, ঠিক আছে? জি স্যার। কিন্তু এটা হচ্ছে আমাদের ই সাইকেল, কি বলে এটাতে, আমাদের অটো সাইকেল বা আমাদের যে পেট্রোল সাইকেলটা সেটা। এই প্রসেসটা যদি এমন হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডিজেল সাইকেল, ঠিক আছে?
যদি কনস্ট্যান্ট প্রেসারে আমাদের কম্বাসনটা হয়, এখানে কম্বাসনটা কোথায় হচ্ছে? এখানে হচ্ছে। এক্সপানশন হচ্ছে এটা, আর পুরো কম্প্রেশনটা কি? এই পুরো পোর্শনটা হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে? তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে? কম্বাসন হচ্ছে। তো ডিজেল সাইকেলে কি হবে? কনস্ট্যান্ট প্রেসারে কম্বাসন হবে, ঠিক আছে? কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন, ঠিক আছে? জি স্যার। তাহলে কনস্ট্যান্ট প্রেসার কম্বাসন হলে সেটা হবে ডিজেল সাইকেল, আর কনস্ট্যান্ট ভলিউম কম্বাসন হলে সেটা হবে এসআই সাইকেল অথবা যে স্পার্ক ইগনিশন সাইকেল অথবা অটো সাইকেল। তো এটার কি অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে অটো সাইকেল, তাই না? অটো সাইকেলের অনেকগুলো নাম, অটো, এসআই, এই আর কি, এই দুইটা, অথবা পেট্রোলও বলে। আর এটা ডিজেল বিজ্ঞানী দিছিল, আর এটা ডিজেল সাইকেলেই চলে নরমালি। আর অথবা আরেকটা বলে হচ্ছে সিআই ইঞ্জিন, কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন, ঠিক আছে? এটা এখানে আলাদা কোনো স্পার্ক প্লাগের দরকার হয় না। ডিজেল ইঞ্জিনে আলাদা কোনো স্পার্ক প্লাগের দরকার হয় না, কম্প্রেসড হয়ে ইগনাইট করে, ঠিক আছে? কম্প্রেসড হয়ে ইগনিশনটা হয়। সো এটাকে আমরা বলবো সিআই ইঞ্জিন বা সিআই ইঞ্জিন অথবা কি তোমার কম্প্রেসড ইগনিশন ইঞ্জিন, ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা। এখন হচ্ছে আমরা যা যা পড়লাম এতক্ষণ, সেটার মধ্যে একটা পোর্শন হচ্ছে আমাদের গেল 2 স্ট্রোক 4 স্ট্রোক ইঞ্জিনে। 2 স্ট্রোক ইঞ্জিনের সুবিধাটা কি হচ্ছে দেখো, 4 স্ট্রোক ইঞ্জিনে আমরা পাওয়ার পাই কিন্তু একবার, তাই না? 4টা সাইকেলের মধ্যে খালি একটা সাইকেলে আমরা পাওয়ার, মানে একটা স্ট্রোকে পাওয়ার পাচ্ছি। সেটা কি কম্বাসন স্ট্রোকে। 2 স্ট্রোকে জি যেটা স্যার। হয়, 2 স্ট্রোকে এর মধ্যে এক স্ট্রোকে পাওয়ার পায়, আরেক স্ট্রোকে কি বাকি পোর্শনগুলো হয়। সো এই জন্য যেটা হয়, 2 স্ট্রোক ইঞ্জিনের পাওয়ার টু ওয়েট রেশিওটা বেশি, ঠিক আছে? 2 স্ট্রোক ইঞ্জিনের পাওয়ার গেইন বেশি স্যার। হ্যাঁ পাওয়ার গেইনটা বেশি, পাওয়ার টু ওয়েট এটাও বেশি হয়। কারণ হচ্ছে আমি পাওয়ার বেশি পাই। এটা একটাই 2 স্ট্রোকে আমি পাওয়ার পাচ্ছি, আর এখানে 4 স্ট্রোকে আমি একবার পাওয়ার পাচ্ছি। তো অবভিয়াসলি 2 স্ট্রোকের কি হবে? পাওয়ার টু ওয়েট রেশিওটা বেশি হবে। আর পাওয়ার টু ওয়েট রেশিওটা কেন বেশি হচ্ছে? কারণ 2 স্ট্রোকের ইঞ্জিনটা নরমালি হয় স্মল। হ্যাঁ, স্মল ইঞ্জিন হলে পাওয়ার বেশি পাওয়া যাচ্ছে, আবার ওয়েটও কম। তাহলে পাওয়ার বাই ওয়েট রেশিওটা কি হবে? কম হবে, বেশি হবে, ঠিক আছে? আর 4 জি স্ট্রোকে কি স্যার। হবে? পাওয়ার যা পাচ্ছি, ওয়েটটা আবার বেশি ইঞ্জিনের, তাহলে যেটা হবে পাওয়ার টু ওয়েট রেশিওটা কম হবে। এটা কিন্তু একটা ডিফারেন্স 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে, পাওয়ার টু ওয়েট রেশিওটা কম বেশি হচ্ছে। ওকে, আচ্ছা, এই গেল। এরপরে হচ্ছে আমরা তো কম্পোনেন্ট শিখেছি আইসি ইঞ্জিনের, তারপরে কম্বাসন কখন হলো দেখলাম, বাকিটুকু আছে এখানে। তারপরে পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিনের মধ্যে ডিফারেন্সটা কি, ঠিক আছে? তো এগুলো আর কি, ওটা তোমরা পড়ে নিও, বইয়েই আছে সব এগুলো, আহামরি কঠিন কিছু না। আচ্ছা, এবার একটা একটা জিনিস, এটা হচ্ছে 2 স্ট্রোকে কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও দেখলাম, তাই না? তো ট্রান্সফার চ্যানেলের কথা তো মনে আছে, তাই না? একটু আগে যে ভিডিওটা দেখলাম, জি স্যার, মনে আছে স্যার। হ্যাঁ তো এই, যেটার মাধ্যমে আবার উপরে যায় স্যার। হ্যাঁ উপরে যায়। তো ট্রান্সফার চ্যানেলের মাধ্যমে যে উপরে যাচ্ছে এবং এক্সস্ট পোর্ট থেকে এক্সস্টের গ্যাসটা বের হয়ে যাচ্ছে, এইটাকে একটা স্পেশাল নাম আছে, সেটাকে আমরা বলি স্ক্যাভেঞ্জিং, ঠিক আছে? সেটাকে আমরা বলি স্ক্যাভেঞ্জিং। তো এইটাকে হচ্ছে স্ক্যাভেঞ্জিং বলে। আর কি যেখানে আছে পড়ে নিও, এটা সহজ আছে, এখানে আর তেমন কিছু নাই। সাইকেল পড়ানোটা শেষ হয়ে গেল। আচ্ছা, স্ক্যাভেঞ্জিংটা এখন কয়েক ধরনের হয় সেটা নিয়ে একটু কথা বলি। একটা ছিল কি, পিস্টনের এক্সস্ট পোর্ট এখানে ছিল, ইনটেক পোর্ট এখানে ছিল, তাই না? এটা একটা জি ছিল, স্যার। ট্রান্সফার পোর্টটা ছিল এরকম, এরকম একটা ট্রান্সফার পোর্ট, এই এটা। তাহলে ফ্রেশ এয়ার এদিক দিয়ে এসে কি করতেছে, এই যে এক্সস্ট দিয়ে বের হচ্ছে, তো এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা বলবো হচ্ছে ক্রস ফ্লো স্ক্যাভেঞ্জিং। এই এটাকে বলবো ক্রস ফ্লো, কারণ কি ফ্লোটা ক্রস করতেছে, ঠিক আছে, এবং এক্সস্ট গ্যাস বের হয়ে যাচ্ছে। ক্রস এন্ড। এটা এই জন্য ক্রস ফ্লো বলতেছি, ঠিক আছে? কারণ ক্রস হচ্ছে এখান থেকে ফ্লোটা এখানে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, এক্সস্টটা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এই জন্য ক্রস ফ্লো।
আচ্ছা, সেম জিনিসটাই যদি এমন হয়, অনেক অনেক ইঞ্জিনে যেটা হয় আর কি, সেটা হচ্ছে এরকম থাকে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে এই গ্যাসটা এইখানে এসে, এই যে এটা হচ্ছে ইনটেক, ঠিক আছে, এটা ইনটেক, আর উপরেরটা কি, উপরেরটা হচ্ছে এক্সজস্ট, ঠিক আছে? এক্সজস্ট। তাহলে ইনটেকের এয়ারটা এসে কি করবে বুঝছো, সার্কুলেশনের মাধ্যমে এক্সজস্টটাকে বের করে নিয়ে যাবে। তো এইটাকে বলে হচ্ছে ব্যাকফ্লো অর লুপ স্ক্যাভেঞ্জিং। ব্যাকফ্লো কেন, কারণ এই ফ্লোটা আবার ব্যাক করে একই দিকে যাচ্ছে যেদিক দিয়ে আসছিল, কিন্তু অন্য আরেকটা পোর্ট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমরা বলি হচ্ছে ব্যাকফ্লো অর লুপ স্ক্যাভেঞ্জিং, ঠিক আছে? আচ্ছা, লাস্টেরটা হচ্ছে ইউনিফ্লো স্ক্যাভেঞ্জিং, ঠিক আছে? এইটার এটা কি, সেটা হচ্ছে ইনলেট আর এক্সস্ট পোর্টটা একদম অপোজিটে থাকবে, ঠিক আছে? এরকম, এটা থাকবে ইনলেট, এটা থাকবে এক্সিট। তো পিস্টন যখন এখানে চলে আসবে, তখন কি হবে, এক্সস্ট এই দিক দিয়ে বের হয়ে যাবে, ওই দিক দিয়ে ঢুকবে, ঠিক আছে? তো এরকম। তো এইটাকে আমরা বলি হচ্ছে ইউনিফ্লো স্ক্যাভেঞ্জিং। বইয়ে আরো লেখা আছে ছবি টবি দিয়ে, বাট স্যার আইডিয়াটা আরেকটু বুঝতে স্যার পারছো? ইউনিফ্লোটা আরেকটু স্যার ডাইরেকশনটা দেখাতেন স্যার। এই যে ডাইরেকশন তো দেখালাম, ইনটেকে এদিক দিয়ে ঢুকতেছে, আর এক্সস্ট কোনটা, ওই পাশেরটা এক্সস্ট দিয়ে বার হচ্ছে। সো এভাবে আর কি চলে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের ইম্পর্টেন্ট যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে নকিং। গাড়িতে নক হয়, এটা শুনছো কখনো? নকিংটা কখন হয়, যখন আমাদের যেই পিস্টনটা থাকে, পিস্টনটা এখানে কম্বাশন হওয়ার পরে নিচে নামলো, ঠিক আছে, নিচে নামলো, এরপরে কি হবে, এরপরে জিনিসটা উপরে উঠতে থাকবে। তো দেখা যাচ্ছে কি এমন হয় যে এই উপরে উঠতেছে, ঠিক আছে, উপরে উঠতেছে, কম্বাশন হওয়া উচিত এইখানে এসে, হ্যাঁ, এখানে আসার পরে এখানে ধর স্পার্ক প্লাগ দেয়া আছে, কম্বাশনটা এখানে হবে, কিন্তু ও পিস্টনটা যখন এখানে ছিল তখনই কম্বাশন শুরু হয়ে গেছে, ঠিক আছে? যদি এমন হয় তখন কি হবে, পিস্টনটা উপরে যেতে থাকবে, আবার কম্বাশনের জন্য নিচে একটা ধাক্কা খাবে, ঠিক আছে? এইটাকে আমরা বলি হচ্ছে নকিং। যদি কোনো কারণে যখন কম্বাশন হওয়া উচিত তার আগে যদি কম্বাশনটা হয়ে যায়, আমার পিস্টনটা যখন টপ ডেড সেন্টারে যাবে, এই পজিশনটা কি বলি আমরা, যে টপ ডেড সেন্টার টিডিসি, আর এটাকে আমরা বলি বিডিসি। পিডিসি যখন টিডিসিতে যাবে, এরপরে কিন্তু কম্বাশন হওয়া উচিত, কিন্তু মিড কোনো একটা পজিশনে যদি কম্বাশন হয়ে যায় উপরে, তখন প্রেসারের জন্য কি উপর নিচে একটা প্রেসার দিবে এবং জি স্যার। মোশনটাকে কি বাধা দেওয়ার চেষ্টা করবে, তখনই হবে নকিং, ঠিক আছে? তো নকিং এর জন্য যেটা হবে, হঠাৎ করে সাউন্ড অনেক বেড়ে যাবে ইঞ্জিনের, সো সেটা একটা প্রবলেম ক্রিয়েট করবে আমাদের। এখন বলতে পারো যে নকিংটা কি কারণে হয়, ঠিক আছে? নকিং এর মেইন একটা আচ্ছা স্যার। ক্রাইটেরিয়া হচ্ছে এই পোর্শনে আমাদের যে স্পার্ক প্লাগ আছে, ঠিক আছে, এই স্পার্ক প্লাগে যদি ভালো মতো ময়লা জমে যায়, তখন যেটা হয় স্পার্ক ভালো মতো দিতে পারে না, আগে পিছিয়ে স্পার্ক হবে এবং নকিং হবে, ঠিক আছে? এটা হচ্ছে ও নাম্বার ওয়ান রিজন, সেটা হচ্ছে স্পার্ক প্লাগের ধরো ময়লা জমে গেছে বা কিছু সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে কেমিক্যাল নেচার অফ দ্য ফুয়েল। সেটা কিভাবে, ধরো ফুয়েলটা অনেক বেশি ভলাটাইল, অনেক সহজে ইগনাইট করে ফেলে, তাহলে যেটা হবে দেখা যাচ্ছে কয়েকটা সাইকেল চলার পরে পুরা এই কম্বাসনের টেম্পারেচার কি গরম হয়ে যাবে, তাই না? এই জায়গাগুলো গরম হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে সেলফ ইগনাইট করতেছে। হ্যাঁ, তো আরেকটা তার মানে এইটা হচ্ছে যে এটা হচ্ছে সেলফ ইগনিশন হবে। আমি আগে স্পার্ক দিয়ে ইগনিশনটা দিচ্ছিলাম, বাট এখন
সেটা সেলফ ইগনাইট করবে, ফুয়েলটা একা একা নিজে নিজে ইগনিশন হবে গরম হয়ে। তো সেটা খারাপ, কারণ সেটা আমি চাই না। আমি চাই হচ্ছে আমি যখন চাবো তখন ইগনিশনটা হবে। তো এটার জন্য কি হয়, নকিংটা হয়। ঠিক আছে, টিডিসিতে যাওয়ার আগে দেখা যাচ্ছে ও একাই ইগনাইট করে ফেলতেছে ফুয়েলটা। তো এটা হচ্ছে সেলফ ইগনিশন, এটা একটা প্রবলেম। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার আর প্রেশার অফ দ্য ফুয়েল। সেম কেস, যদি প্রেশার আর টেম্পারেচার বেশি থাকে সেলফ ইগনিশন হবে। তো মেইনলি আর কি এটাই ঘুরাই ফিরাই আসে। আচ্ছা, এই আর কি এইটাই। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কম্বাসশন চেম্বার যেটা, সেটা অনেক ক্ষেত্রে যেটা হয়, কম্বাসশন চেম্বার যদি অনেক লম্বা হয়, ঠিক আছে, কম্বাসশন চেম্বারের ডিজাইনটার উপরে ডিপেন্ড করে। কম্বাসশন যদি অনেক লম্বা হয়, হ্যাঁ অনেক লম্বা, তাহলে যেটা হয় দেখা যাচ্ছে এখানে তোমার স্পার্ক দিলা, এখানে স্পার্ক দিলা, তোমার পিস্টন এখানে আছে, ধরো এটাই টিডিসি, ঠিক আছে, এটা এই পজিশনটা হচ্ছে টিডিসি, এর উপরে আর যাবে না। এখন এখানে কম্বাসশনের ফলে যেটা হবে, এখানে টেম্পারেচার কি হবে, বাড়বে, তাই না? ধরো 2000 ডিগ্রি হলো, এখন 2000 ডিগ্রি হলে এখানে টেম্পারেচার ধরো আছে 500, ধরো 300, ঠিক আছে। বাট জি স্যার। যেটা হবে, যদি বেশি বড় হয়, এই জায়গাটা যদি বেশি বড় হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, এই 2000 ডিগ্রির জন্য এই 300 ডিগ্রি আসলে 300 ডিগ্রি থাকে না, বেড়ে বেড়ে 700 ডিগ্রি হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে 2000 ডিগ্রি হলেও ও কি করবে, ও আস্তে আস্তে হিটটা আশেপাশে ছেড়ে দিতে যাবে এবং বাকিগুলার টেম্পারেচারও বাড়াতে যাবে। তো বাকি যারা আছে সেটা তারা কে, যে দূরে দূরে আছে, ওদের টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাবে এবং কি হবে, টিডিসিতে উঠতে উঠতেই তোমার এরা হচ্ছে কম্বাসন শুরু হয়ে যাবে এখানে। বুঝতে পারলা? এই জি প্রসেসটা স্যার। কিভাবে হবে? এই প্রসেসটা হবে হচ্ছে রেডিয়েশন পদ্ধতিতে মেইনলি, ঠিক আছে। কারণ রেডিয়েশনে কি হয়, রেডিয়েশনে কিন্তু কোনো মিডিয়াম দরকার হয় না। এমন না যে আমার বাতাস দিয়ে মিক্স করে আমার এখানে টেম্পারেচার 700 ডিগ্রি করতে হবে। এখানে 2000, এখানে 25 ছিল, হঠাৎ করে বেড়ে 700 ডিগ্রি হয়ে যাবে। কারণ কি, রেডিয়েশনের কারণে কি হবে, টেম্পারেচার বাড়ায় দিবে। রেডিয়েশন হচ্ছে কি, যেটা নর্মালি আমরা ভাবে বুঝি না, মানে এনকাউন্টার করি না, রেডিয়েশনের মাধ্যমেও তো টেম্পারেচার ইনক্রিজ হয়। তো কম্বাসশন চেম্বার যদি অনেক চ্যাপ্টা বা অনেক চিকন বা অনেক লম্বা হয়, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। দেখা যাচ্ছে দূরের গ্যাস, মানে এটাকে আমরা একটা নাম বলি, সেটা হচ্ছে এন্ড গ্যাস রিঅ্যাক্টিভ হয়ে যায়। মানে যেটা স্পার্ক প্লাগ থেকে দূরে আছে সেটা হচ্ছে এন্ড গ্যাস, সেইটা অনেক রিঅ্যাক্টিভ হয়ে যায় ডিউ টু হাই টেম্পারেচার রাইজ, ঠিক আছে। কিন্তু আমার যদি চেম্বারটা খুব ছোট হয়, খুবই ছোট, লাইক যে এরকম, তাহলে কিন্তু এখানে স্পার্ক হওয়ার পরে এত টাইম পাবে না, সেলফ ইগনাইট হওয়ার বা রেডিয়েশন হয়ে যে টেম্পারেচার বাড়বে, এত টাইম পাবে না। তো সেই ক্ষেত্রে চেম্বার, এই জন্য আমরা যেটা করি, এই বোর টু স্ট্রোক রেশিওটা নর্মালি 1 থেকে 1.1 মধ্যে রাখি, ঠিক আছে। এই জিনিসটা এই জন্য রাখা হয় যে, যাতে বোর মানে কি, বোর হচ্ছে এইটা আর স্ট্রোক হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই দুইটা রেশিও যদি সমান হয়, তখন কি মোটামুটি তোমার স্কোয়ারের মতো ফর্ম করে এবং হ্যাঁ মোটামুটি হচ্ছে ঠিক থাকে। কিন্তু যদি বোর স্ট্রোক যদি অনেক লম্বা হয়, দেখা যাচ্ছে এরকম হলো, বোর এইটুকু স্ট্রোক এরকম, তাহলে কি হবে দেখো, এইখানকার এন্ড গ্যাস যেগুলো আছে সেগুলো কি সহজে গরম হয়ে যাবে না এখানকার 2000 ডিগ্রির জন্য। জি স্যার। এই জন্য বোর স্ট্রোক কি নর্মালি এটা রাখা হয়। বুঝতে পারলা? তো এরকম কোশ্চেন কিন্তু করবো, এটা অ্যাসাইনমেন্টও করছি। তা তো তোমরা পারো না, অনেকেই পারো না দেখি। ক্লাসগুলো একটু ফলো করলে পারা যাবে, কিন্তু তোমরা এভাবে ফলো করতেছো না। এ পর্যন্ত কারো কোশ্চেন আছে? জি স্যার না স্যার। রেশিওটা স্যার কত বললেন স্যার? হুম, স্যার রেশিওটা কত বললেন, এই 4 যে বাই? 1 থেকে 1.1, আচ্ছা আচ্ছা। মানে 1-এর কাছাকাছি রাখা হয়। তার মানে স্যার মোটামুটি স্কোয়ার আকৃতি হয়েছে। ইয়া, হ্যাঁ স্কোয়ার বলতে পারো, এই আর কি।
আচ্ছা এইটা গেল, এরপরে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অক্টেন নাম্বার আর সিটেন নাম্বার। এটা না শুনছো নাম? জি না স্যার। আচ্ছা, অক্টেন নাম্বার আর সিটেন নাম্বার হচ্ছে সিম্পলি তোমার দুইটা প্যারামিটার, প্যারামিটার না আসলে এটা কিছুই না তেমন, বাট একটা জাস্ট মেজারমেন্ট কাইন্ড অফ বলতে পারো। সেটা হচ্ছে অক্টেন নাম্বার হচ্ছে একটা ফুয়েলের স্পেসিফিকেশন। সেটা কি ফুয়েল? অবভিয়াসলি পেট্রোল ইঞ্জিনের জন্য অথবা অটো সাইকেল যেটা চলে সেটার জন্য। সেই পেট্রোলের অক্টেন নাম্বার যদি হাই হয়, লাইক 100 হয়, তাহলে এটা বেটার। যদি 90 হয় তাহলে খারাপ, নকিং বেড়ে যাবে। ঠিক আছে, তো নকিং ক্যারেক্টারিস্টিকটা ক্যারেক্টারিফাই করার জন্য আমরা নকিং মানে অক্টেন নাম্বারটা ইউজ করি। তো এই ক্ষেত্রে কি হবে? লেস নক। হ্যাঁ, আর 90-র ক্ষেত্রে হবে কি নকিং বেড়ে যাবে। এরকম আর কি আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে সিটেন নাম্বার। সেটা হচ্ছে সিটেন নাম্বার। ঠিক আছে, সিটেন নাম্বারটা কি? সিটেন নাম্বারটা সেম এই অক্টেন নাম্বারের মতো। ঠিক আছে, যত বেশি হবে তত ভালো। সিটেন মানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, আর নকিং কি হবে? কমে যাবে। তো এই দুইটা আর কি ক্যারেক্টারিস্টিক। তো নর্মালি অক্টেন নাম্বারটাকে প্রকাশ করা হয় দুইটা ফুয়েলের রেশিওতে। মানে নর্মালি ধরা হয় যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি নক হয় হচ্ছে কোন ফুয়েলে? পেট্রোল স্যার। না, এটা হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে আইসো অক্টেন আর একটা হচ্ছে হেপ্টেন। ঠিক আছে, এটার জি মধ্যে স্যার। এইটার অক্টেন নাম্বার হচ্ছে 0 আর এটার অক্টেন নাম্বার হচ্ছে 100। ঠিক আছে, মানে সবচেয়ে ভালো হচ্ছে হেপ্টেন আর সবচেয়ে বাজে হচ্ছে আইসো অক্টেন। ধরে নেওয়া হয়েছে একটি স্ট্যান্ডার্ডাইজ প্রসেস যে হ্যাঁ এরকম। তো এখন ধরো তুমি হচ্ছে পেট্রোল নিয়ে কাজ করতেছো। হ্যাঁ, পেট্রোল নিয়ে কাজ করলা, পেট্রোল নিয়ে কাজ করলা, এরপরে হচ্ছে তুমি যেটা বুঝলা সেটা হচ্ছে এটা হচ্ছে 90। তার মানে কি এটা অ্যাকচুয়ালি আইসো অক্টেন না, বাট হেপ্টেনের কাছাকাছি ক্যারেক্টারিস্টিক শো করতেছে। বুঝতেছো? তার মানে হেপ্টেনটা তো ভালো, হেপ্টেনটার জি স্যার। নকিং কম হয়। সো এটা আর কিছুই না, এটা কাইন্ড অফ হচ্ছে থাম রুলার মতো আমরা ইউজ করতেছি যে হ্যাঁ এই ফুয়েলটা ভালো তো এটার অক্টেন নাম্বার বেশি, এই ফুয়েলটা খারাপ তাহলে এটার অক্টেন নাম্বার কম। বুঝতে পারলা? তো ওইভাবে আর কি চিন্তা জি করা স্যার। হয়। আচ্ছা, সিআই বা নকিং এসআই ইঞ্জিনে যেটা হয়, সিআই হচ্ছে কম্প্রেসড ইগনিশন ইঞ্জিন, এতক্ষণ তো গেলে এসআই ইঞ্জিন বা স্পার্ক ইগনিশন ইঞ্জিন। তো সিআই তে কিন্তু এসআই এর পুরো উল্টা, লাইক ওরা একা একা ইগনাইট করলে ভালো, সেলফ ইগনিশনটা হলে ভালো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে টেম্পারেচার বেশি হলে ভালো, সেলফ ইগনাইট করবে। ঠিক আছে, তো এইটা কিন্তু ডিফারেন্স এসআই ইঞ্জিন আর সিআই ইঞ্জিনের মধ্যে। আচ্ছা স্যার, সিআই ইঞ্জিনে কি স্যার নকিং হয় স্যার? হ্যাঁ, নকিং হবে না কেন? টিডিসি তে উঠার আগেই যদি মানে স্যার, তোমার কম্বাসন হয় তাহলে নকিং হবে, তাই না? হ্যাঁ স্যার, মানে তুলনামূলক স্যার এই প্রবলেমটা কি স্যার মানে টু স্ট্রোকে বেশি হয় না ফোর স্ট্রোকে বেশি হয় স্যার, এরকম কিছু আছে স্যার? এটা নর্মালি 4 স্ট্রোকে বেশি হয়। এটা নর্মালি দুইটাতেই বেশি হয়, ডিপেন্ড করে, বাট 2 স্ট্রোকে বেশি হতে পারে। কারণ 2 স্ট্রোকে কিন্তু ওই যে এক্সজস্টটা ঠিকমতো বের হওয়ার প্রসেসটা এত ভালো না। দেখলাই তো, নর্মাল দুইটা ফুটা দেয়া, এই হ্যাঁ পাশে জি দেয়া স্যার। ওই পাশে দেয়া, দুই সাইডে দেয়া। তো এটা তো খুব একটা ভালো প্রসেস না, খুব ভালো ইঞ্জিনিয়ারিং না অ্যাকচুয়ালি। বাট এসআই ইঞ্জিন বা এটা কিন্তু সিআই ইঞ্জিন যেটাই বলো, 4 স্ট্রোক ইঞ্জিন যেটা, সেটা কিন্তু তুলনামূলক বেটার। কন্ট্রোল মেকানিজম বলো, জি তারপরে হচ্ছে যে এক্সস্ট ভালভ, ইনলেট ইনটেক ভালভ দুইটা আলাদা আলাদা ভাবে খুলে। সো বেটার কিন্তু ওইটা। তো নকিং অবভিয়াসলি বেশি হবে জি 2 স্যার। স্ট্রোকে। এই জন্য 2 স্ট্রোক হয় যে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায় না, বোটের ইঞ্জিনগুলো নর্মালি 2 স্ট্রোক হয় কিন্তু। এই জন্য কালো ধোঁয়া বেশি বের হয়, ভালো মতো ইগনিশন হয় না, বেশিরভাগ কালো ধোঁয়া বের হয়েছে এক্সস্টে। ঠিক আছে, আর 4 স্ট্রোকে কিন্তু অনেক সাইলেন্সার টাইলেন্সার অনেক কিছুর, ক্যাটালাইটিক কনভার্টার অনেক কিছু হওয়ার পরে গ্যাসটা বের হয়। সো এই জন্য কিন্তু ধোঁয়াটা আচ্ছা কিন্তু স্যার, কালো যদি ধোঁয়া বের হয় না। জি স্যার, স্যার প্রপার কম্বাসন যদি না হয় স্যার, হুম, ওই ক্ষেত্রেও তো স্যার মানে কালো ধোঁয়া বা হ্যাঁ একটু কালো অথবা সাদা ধোঁয়া বের হতে পারে।
কালো ধোঁয়া বের হয় যখন বের হচ্ছে হইতে তোমার পারে। ফুয়েল ভালো মতো কম্বাসন হয় না। হ্যাঁ, ফুয়েলটা কম্বাসন হয় না। সাদা ধোঁয়া তখন বের হয় যখন হচ্ছে তোমার যে লুব্রিক্যান্ট থাকে বা তোমার যে মোবিলের অয়েল থাকে সেগুলো যদি বার্ন হয় কম্বাসন চেম্বারে, তখন সাদা ধোঁয়া বার হয়। নতুন আচ্ছা স্যার, নতুন যদি লুব্রিকেটিং ও লুব অয়েল, হ্যাঁ হ্যাঁ স্যার, লুব অয়েল যদি কোনো ক্রমে স্যার কম্বাসন চেম্বারে প্রবেশ করে, ওই ক্ষেত্রে কি সাদা ধোঁয়া বের হয়? হ্যাঁ মানে স্যার বার্নিং হিসেবে যদি ফুয়েলের পরিবর্তে যদি আমার লুব অয়েল বেশি ঢুকে, মানে হ্যাঁ কম্বাসন হ্যাঁ চেম্বারে তখন কোনো কারণে, হ্যাঁ ওই তখন ক্ষেত্রে কি সাদা স্যার ধোঁয়া বের মানে হবে। এরকম হইতে পারে? শুরু যখন আচ্ছা স্যার। শুরুতে যখন তোমার মোটরসাইকেল কিন্তু তখন তো সাদা ধোঁয়া বের হয় বেশি, পরে আস্তে আস্তে হ্যাঁ কালো স্যার। ধোঁয়া বের হয়। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এই পর্যন্তই থাক। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইগনিশন সিস্টেম, ইলেকট্রিক ইগনিশন সিস্টেম, কয়েল ইগনিশন সিস্টেম, আর কি এই তো, আর হচ্ছে কুলিং মেথড কিছু একটু দেখবো। এরপরে আমাদের ইঞ্জিনের পার্টটুকু শেষ। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে।